নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দুষ্টু ছেলে, কঠোরভাবে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দুষ্টু ছেলে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। রিয়া ৩৫ বছরের একজন প্রতিষ্ঠিত মহিলা, যিনি নিজেকে পরিবার এবং নিজের কাজের মাঝে হারিয়ে ফেলেছেন। জীবনের এক পর্যায়ে এসে তার মনে হয় যে একজন জীবনসঙ্গীর প্রয়োজন ছিল, কিন্তু বয়সের চাপ এবং সমাজের নিয়ম পিছিয়ে রেখেছে রিয়ার মনটাকে। ঠিক এমন সময় তার অফিসে নতুন যোগ দেয় সোহান, মাত্র ২৫ বছরের যুবক, যার চেহারা এবং ব্যবহার রিয়ার মনটাকে তোলপাড় করে তোলে। মনোযোগ হারিয়ে রিয়া দাঁড়িয়েছিল তারই এক অফিস কলিগের রিসেপশন পার্টিতে। রিয়া অফিসে বেশ উচ্চ ডিপার্টমেন্টে আছে, তার নিচে অনেকেই চাকরি করে। তাদের মধ্যেই একটি মেয়ে, কমলিকা, হঠাৎ করেই সেই দিন রিয়াকে বিয়ের কার্ডটা হাতে ধরিয়ে অনুরোধ করে বলেছিল, ম্যাম প্লিজ আপনি আসবেন, আপনি আসলে আমি খুব খুশি হব। আমার এই চাকরির পেছনে আপনার অবদান যথেষ্ট, যদি শিখিয়ে পড়িয়ে না নিতেন। আরে ঠিক আছে, অমন করে বলার কি আছে, নিশ্চয়ই যাব। তাই এত অল্প বয়সে বিয়ে করে নিচ্ছ, ব্যাপারটা কি? আসলে ম্যাম, লজ্জায় কমলিকার গাল দুটো আরো লাল হয়ে গিয়েছিল। গোলগাল চেহারা মেয়েটার, বেশ হৃষ্টপুষ্ট, শরীরে মাংস আছে। দেখে সবাই মোটা বলে খ্যাপাতো ওকে। এই অফিসে জয়েন করার পর কম ছেলে পেলে ওর পেছনে লাগেনি, কিন্তু রিয়া ওকে এমন ভাবে আগলেছে এবং কাজে এতটাই পারদর্শী করে তুলেছে যে এখন সবাই কমলিকাকে তার কাজের জন্যে সুপ্রশংসা করে। সেই কমলিকাই রিয়াকে বলে, আর কি বলবো ম্যাম, সব থেকে পেছনে যে লাগতো আমার রাজীব, প্রপোজ করে বসলো সরাসরি বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। বলো কি? বলে রিয়া। কবে হলো এইসব? এই তো মাত্র দিন 15 আগে। এতটাই ব্যস্ত যে এক্ষুনি বিয়ে না করলে তার নাকি হবে না। আর বাবা মাও পাত্র খুঁজছিল। ও তো খুব একটা খারাপ নয়, বাবা মার একমাত্র, এই শহরেই থাকে। তাছাড়া ওর বাবা আর আমার বাবা পূর্ব পরিচিত, দুইজনে একই স্কুলে মাস্টারি করতেন। রাজীব যেই নিয়ে গেল তার বাবা মাকে, অমনি তো দুই বাবার বন্ধুত্ব দেখে রাজীব আরো বেশি পরিমাণে বুঝেছি। আর বলতে হবে না, তোমরা দুইজনে খুব সুখী থাকো, এটাই তো চাই। যাক, রাজীবের কানটা আচ্ছা করে মুলে দেব। প্রথম দিন যেন তোমায় দেখে কি বলেছিল? হাতি বলেছিল। হ্যাঁ, এবার এই হাতির সঙ্গেই সংসার করতে হবে। কমলিকা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেও বিয়ের কার্ডটা হাতে নিয়ে রিয়া চুপ করে দাঁড়িয়ে রয়েছে। রিয়ার মাথার ওপরে দাদা নেই, ওরা 4 বোন। রিয়া সব থেকে বড়, বাকিগুলো পিঠোপিঠি। কারো বয়স 31, কারো 30। সব থেকে যেটা ছোট সেটা পড়াশোনা করছে, খুব ইচ্ছে বড় একজন ডাক্তার হওয়ার। তাই তাকে হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছে রিয়া, তাও আবার দিল্লিতে। বাবা মার খোঁজ খবর নেয়, ওনারা থাকেন মেদিনীপুর এলাকায়। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ওই বয়স্ক বাবা মার জন্যে বরাদ্দ রাখতেই হয় রিয়াকে। মনে মনে মনোযোগ হারিয়ে রিয়া দাঁড়িয়ে রয়েছে আজ কমলিকা আর রাজীবের রিসেপশন পার্টিতে। সকলে এসেছে, কিন্তু সবার থেকে রিয়া
নিজেকে আলাদা করে রাখে। 35 বছর তো বয়স হলো, জীবন সঙ্গী তো পেলামই না, তাও চলতে হবে। সংসারের চাপে নিজের ইচ্ছেগুলো কখনোই প্রকাশ করতে পারিনি। এক্সকিউজ মি কাকিমা। একটা বছর 17-18 মেয়ে রিয়াকে ডাকে, বলছি একটা ছবি তুলে দেবেন। কাকিমা, ওরা কি বোঝে না আমি কাকিমা নই? আমার হাতে শাখা পলা সিঁদুর। রিয়া বলে, নিশ্চয়ই দেব, এসো। মেয়েটি পোজ নিয়ে দাঁড়ালে রিয়া বেশ কয়েকটা ছবি তুলে দেয়। মেয়েটি থ্যাংক ইউ কাকিমা বলে বেরিয়ে যায়। এরপরে তো আরো কতগুলো ইয়াং ছেলে পেলে খাবার টেবিলে বসে বলে গেল রিয়াকে, কাকিমা আপনি উঠলে আমরা বসবো। রিয়া ওর পাশের সিটে তাকিয়ে দেখে ওর থেকে বয়সে প্রায় দ্বিগুণ এক বয়স্ক লোক খাচ্ছেন। নিজেকে কেমন যেন অসভ্য মনে হয় রিয়ার। সারা শরীরটা ঘিন ঘিন করে ওঠে। ওর শরীরের খিদে আছে, তাই বলে এরম একটা বয়স্ক বুড়ো, ভাবতেই শরীরটা কেমন যেন হয়। সেই দিন মনোযোগটা হারিয়েই ফেলেছিল খেতে বসে। ভাগ্যিস আর একটু হলেই তো পাত ভরে যেত রসগোল্লায়, কারণ ছেলেটি রসগোল্লা পরিবেশন করতে এসে যখন বলেছিল, ম্যাডাম আর একটা দেব, রিয়া মনের ঘরে হ্যাঁ বলে দিয়েছিল। অলরেডি ওর পাতে 6টা রসগোল্লা পড়তে ঘোর ভাঙতেই, হ্যাঁ এ কি, আমি মিষ্টি খাই না। কিন্তু আপনি যে বললেন। আসলে রিয়া বলতে পারল না বাকি শব্দটা। খেয়ে দিয়ে অফিসের সকল কলিগ একসাথেই ফেরার কথা, তাই রিয়া দাঁড়িয়েছিল ব্যালকনির কাছে। সোহানকে দেখা যাচ্ছে অনেকটা দূর থেকে। ছেলেটা বেশ ভালো। এই তো কিছুদিন আগেই অফিসের দরজায় হালকা টোকার শব্দ। রিয়া তাকিয়ে দেখে সোহান প্রবেশ করছে। রিয়া তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। কিছুক্ষণের জন্য যেন সময়টা থেমে যায়। সোহানকে দেখে বুকের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা জন্ম নেয় রিয়ার। সোহান মৃদু হেসে বলে, রিয়া ম্যাম, আজ একসাথে কফি খেতে যাবেন? আপনার সাথে কাজ করতে বেশ ভালো লাগছে। মুখে মৃদু হাসি, কিন্তু ভেতরে সংকোচ। তুমি আমাকে ম্যাম বলে ডাকছো সোহান? তোমার চেয়ে আমি অনেক বড়। বয়স তো শুধু একটা সংখ্যা ম্যাম, আপনি তো এখনো একদম তরুণী। তরুণী? মনে মনে শব্দটা আওড়ায় রিয়া। এই শব্দটা কত বছর সে শোনেনি, কিন্তু তবুও। সোহান, আমি তো তোমার থেকে বোধহয় বছর 10-এর বড়। সে কি সত্যি ও বুঝতে পারে সেটা? মনে মনে বলতে গিয়েও কথাটা চেপে যায় সে। রিয়া নিজের মনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সোহানের চেহারা, তার হাসি এবং চোখের গভীরতা বারবার মনের মধ্যে বাসা বাঁধতে থাকে। শরীরে এক ধরনের ইলেকট্রিক প্রবাহ বইতে শুরু করে, যা তাকে অস্থির করে তোলে। রিয়া জানে এই অনুভূতি ভুল। সে নিজেকে আটকাতে চায়, কিন্তু তার ইচ্ছা শক্তি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনাকে বলছি। সোহান তুড়ি মেরে ঘোর কাটায় রিয়ার। কিছুক্ষণ পর রিয়া বলে, ঠিক আছে চলো, আজ বরং একসাথেই কফি খাই। সেই সোহান, ও এসেছে আজকে একই সাথে। যখনই সমস্ত কলিগরা মিলে একটা গাড়িতে উঠে, বিশেষ করে ইয়ং ছেলেপেলেগুলো, রিয়াকে বলল, ম্যাম আপনি আমাদের সঙ্গে যাবেন, আমরা ইয়ং জেনারেশন, আপনি বরং ওই গাড়িটায় গিয়ে উঠুন। ওইখানে সকল প্রবীণ কলিগরা রয়েছে। রিয়ার থেকে বয়সে অনেক বড় হলেও রিয়ার নিচের ডিপার্টমেন্টে চাকরি করে। পুরুষ মহিলা উভয় আছে। তারা বললেন, হ্যাঁ হ্যাঁ চলে এসো। তারা রিয়াকে তুমি সম্বোধন করেই ডাকে। রিয়া মনে মনে ভাবছিল, একবার বলবে তার ইয়ং জেনারেশন অফিস কলিগদের যে, কেন আমাকে দেখে ইয়ং মনে হয় না তোমাদের? হ্যাঁ, আমি কি বিয়ে করেছি নাকি এখনো? তোমাদের মতোই এখনো জীবনটা আমি উপভোগ করতে পারি, কিন্তু বলতে গিয়েও বলতে পারে না রিয়া। সোহান একমাত্র তখন রিয়ার হাতটা ধরে বেশ সাহসিকতা দেখিয়ে বলেছিল, আপনি আমার সঙ্গে আমার মোটরসাইকেলে চলুন। মোটরসাইকেলে করে? কতদিন স্বপ্ন দেখেছে রিয়া, তার স্বামীর সঙ্গে বাইকে করে সে ঘুরতে যাবে।
পেছন দিক থেকে স্বামীকে জড়িয়ে ধরবে আর বুকের উষ্ণ ছোঁয়া ঠেকাবে স্বামীর পিঠে। ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে ওই স্পর্শটুকুও অনেকটা হৃদয়ে দোলা দিয়ে যায়। লং ড্রাইভে যাবে ওরা, কিন্তু কোনোদিনই কারো বাইকের পেছনের সিটে বসার সৌভাগ্য হয়নি রিয়ার। অফিসে জয়েন যখন করেছিল তখন ওর বয়স ছিল 26 কি 27 বছর। তার আগে থেকেই সে টুকটাক কাজকর্ম করে। কোথা থেকে যে সাজটাই বদল হয়ে গিয়েছে। মাথার বড় বড় চুলগুলো যত্নের অভাবে কাটতে কাটতে এখন ঘাড় পর্যন্ত এসে ঠেকেছে। আর শরীরের যত্ন বলতে কিছুই আর নেওয়া হয় না। তবে রিসেন্টলি কদিন হলো একটু পার্লারে যাওয়া শুরু করেছে রিয়া। একটু আইব্রোটা, শরীরের অবাঞ্ছিত লোমগুলো, এগুলো বোধহয় বয়সের ছাপটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এই তো কমলিকার বিয়ে উপলক্ষে ফেসিয়াল করিয়েছে, তবুও চোখের তলার এই কোচকানো ভাবটা কিছুতেই যেন কমে না। সেই দিন সোহান জোর করে বাইকের পেছনে বসিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল রিয়াকে। শুধু তাই নয়, বাড়ির ঠিকানাটাও নিয়েছিল। রিয়া এবং সোহান কফি শপে বসে কথা বলছে। রিয়ার মনটা কিন্তু অন্য কোথাও উধাও। সোহান কথা বলছে আর রিয়া তার ঠোঁটের নাড়াচাড়া লক্ষ্য করছে। তার চোখে সোহানের শরীরের প্রতি তৃষ্ণা বাড়তে থাকে, কিন্তু সে এক মুহূর্তের জন্য প্রকাশ করতে পারে না। বয়সের ব্যবধান, সামাজিক নিয়ম আর ভেতরে থাকা সংস্কার বারবার পিছু টানে। কিন্তু সেই রাতে বাড়ি ফিরে রিয়া একা হয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে। শাড়ি খুলে একে একে ব্লাউজ পেটিকোট খুলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার শরীর এখনো আকর্ষণীয়। তার বুকে কোমরে পায়ে সেই পুরনো সৌন্দর্য এখনো আছে, তবুও সমাজের চোখে সে এক কাকিমা হয়ে উঠেছে। নিজেকে আয়নায় দেখে, কাকিমা, কি অপমান! আমার শরীর এখনো যুবকের, সোহানের মতো যুবকের আকর্ষণ জাগাতে পারে। ও তো আমায় কাকিমা বলে না, অথচ অন্যান্য ছেলেপেলেগুলো। এটাই কি সমাজের নিয়ম, নাকি আমার নিজের দুর্বলতা? রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের ওপরেই নিজে হাত বোলায়। নিজের শরীরের প্রতিটা স্পর্শ অনুভব করে যেন এক অন্যরকম তৃষ্ণা। তার শরীরে জমে থাকা আকাঙ্ক্ষা বেরিয়ে আসতে চায়। সে নিজের হাত নিজের স্তনে, কোমরে, নাভির চারপাশে স্পর্শ করে। শরীরের প্রতিটা পেশি শিথিল হতে শুরু করে আর তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে ওঠে। রিয়ার মনে হয় তার শরীরের খিদে কোনো সমাজ মানে না। সে কি সত্যি এতদিন নিজের ইচ্ছাকে দমিয়ে রেখেছিল? এই চিন্তা তার মনকে আরো উত্তেজিত করে তোলে। সে বিছানায় শুয়ে পড়ে এবং তার হাত ধীরে ধীরে তার নিজের তৃষ্ণাকে মেটানোর চেষ্টা করে। রিয়া 35 বছরের এক কর্মজীবী নারী, যিনি নিজের পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনটাকেই প্রায় ভুলে গিয়েছে। নিজের জন্য কিছু করার ইচ্ছেটা অনেক আগেই ম্লান হয়েছিল। সংসারের চাপে পড়ে নিজের কোনো ইচ্ছে বা অনুভূতি পূরণের সময় বা সুযোগ হয়নি। দেখতে আকর্ষণীয় হলে কি হবে, বয়সের সাথে এখন চারপাশের পরিবেশটাও একটু একটু করে বদলে যেতে শুরু করেছে। মনে এক অদ্ভুত অতৃপ্তি সব সময়। সবকিছু থাকার পরেও রিয়ার যেন কিচ্ছু নেই। বিশেষ করে বিবাহিত জীবনের অভাব তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। অফিসে যখন তার সহকর্মী বন্ধুরা ওই বিবাহিত জীবনের, বিশেষ করে কমলিকা, তার মনের কথা যখন সকলকে বলে, রাজীব তো তখন লজ্জায় লাল। তার মনে তখন শূন্যতা কাজ করে। এই তো কমলিকাই সেই দিন বলছিল, এই হাতিটাকে এখন ভালোবেসে বেশে রাখতে পারে না রে। কমলিকাকে সিঁদুর পরে কি সুন্দর লাগছে। অথচ রিয়া এই বয়সে বুঝতে পারছে বিবাহের বিষয়টা তার পরিবারের থেকে অতিরিক্ত বেশি গুরুত্ব পাচ্ছে তার কাছে। নিজের কাজ, পরিবার, দায়িত্বের ভারে প্রায় সমস্ত ইচ্ছে থেকে বঞ্চিত হয়ে থাকা মেয়েটা নিজেকেই যখন আয়নার সামনে দাঁড় করিয়ে একা একা বাড়ি ফিরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে, আঁচল, কোমরের বাঁক আর কাঁধের গড়ন সবটাই আকর্ষণীয়, অথচ চারপাশের কাকিমা সম্বোধনটা কানে যেন সূচের মতো বেঁধে ওর। এটা তো এক সময় ছিল, তখন আমি আকর্ষণীয় ছিলাম তো। কত ছেলে পেলে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, আর এখন কাকিমা শব্দটা শুনলেই মনে হয় যেন বয়স হয়ে গিয়েছে। আমি আর সেই মেয়েটাই নই। সোহান যখন প্রথম অফিসে জয়েন করে তখন তার বয়স 25 বছর। টকবকে যুবক, লম্বা, হৃষ্টপুষ্ট, দেখতেও সুন্দর। প্রথম দিন থেকেই রিয়া বুঝতে পারে
সোহানের তার প্রতি গভীর দৃষ্টি, যেন কিছু বলতে চায় অথচ বলতে পারে না। হঠাৎ করে একদিন নিজেই ডেচে আলাপ করতে এসেছিল সোহান। রিয়া ম্যাম, আপনি খুব পরিশ্রম করেন, আপনার জন্য একটু কফি আনবো? প্রথমে রিয়া অপ্রস্তুত হয়ে পড়ে, তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। সোহানের ব্যবহার তার কাছে বেশ ভালো লাগে। তার চেহারা, তার হাসি আর তার স্বাভাবিক আচরণে যেন একটা নীরব আকর্ষণ রয়েছে। তুমি আমার সাথে কথা বলতে এসেছো? আমায় ডাকছো? আমি তো তোমার সিনিয়র, তোমার সাহস তো কম নয়। তাতে কি হয়েছে? আপনি তো আমাদের মতোই নাকি? তোমাদের মতো মানে? হে বাবা, আমাদের মতো তো ইয়াং। আবার আবার সেই শব্দটা। রিয়ার বুকটা অজান্তেই খোঁচা দিয়ে ওঠে। এমনভাবে কেউ তাকে প্রশংসা করে না, সমাজ বাধা দেয়। ছেলেটা এত ছোট, ও কি সত্যিই আমার প্রতি দুর্বল, নাকি এটা ওর সহানুভূতির ভাষা? মাঝে মাঝেই তো আমি আয়নার কাঁচ দিয়ে দেখতে পাই, কাজ করার ফাঁকে ফাঁকে সোহান শুধু আমার দিকেই তাকায়। প্রথম দিন থেকেই আমি ওর ট্রেনার। আমি খুব একটা কাউকে আমার আশেপাশে ঘেঁষতে দিই না। এটাই হয়তো আমার চরিত্রের সব থেকে মাইনাস পয়েন্ট। হয়তো ওরা ওদের মনের কথা আমায় জানাতে চায়, আমি হয়তো জানতে চাই না। রিয়া এবং সোহানের মাঝে ক্রমাগত কথোপকথন বাড়তে থাকে। অফিসের বাইরে তারা একসাথে কফি খেতে যায়। রিয়া তার ভেতরে তৃষ্ণা এবং সমাজের বাধার মধ্যেই আটকে থাকে। সোহানের সঙ্গ উপভোগ করলেও বয়সের পার্থক্য, সামাজিক নিয়ম এবং নিজেকে নিয়ে হতাশা বারবার তার মনকে পিছিয়ে রাখে। সেই রাতে বাড়িতে ফিরে রিয়া একা বিছানায় শুয়ে তার নিজস্ব আকাঙ্ক্ষার মুখোমুখি হয়। কেন আমি নিজেকে আটকাই? আমারও তো অধিকার আছে প্রেম, শারীরিক আকাঙ্ক্ষা অনুভব করা। আমি কি সত্যি এত বয়স্ক হয়ে গিয়েছি? সোহান, সোহান, তুমি কেন আমার কাছাকাছি আসো? রিয়া নিজের শরীরের প্রত্যেকটি স্পর্শ অনুভব করতে থাকে। আবার আবার বুকে হাত রেখে সে অনুভব করে তার শিরা উপশিরায় রক্ত প্রবাহ দ্রুত হয়ে উঠেছে। হাত চলে যায় কোমরে, পায়ে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। শরীর এখনো যথেষ্ট আকর্ষণীয়, তবু সমাজের চোখে বয়সের কারণে কেন পিছিয়ে পড়া? ধীরে ধীরে হাত যেন শরীরের গোপন কোথাও স্পর্শ করার চেষ্টা করে, সেখানে হাত বোলায়, কিন্তু তৃষ্ণা কিছুতেই মেটে না। পরের দিন অফিস থেকে ফিরে রিয়া ফোনে সোহানের একটা মেসেজ পায়। সোহান মেসেজ করেছে, রিয়া তোমার সাথে একটু কথা বলতে চাই। আগামীকাল তোমাকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যেতে পারি? আগামীকাল তো রবিবার, তোমার তো ছুটি, আর অফিসেও চাপ নেই। রিয়া কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর মনস্থির করে ছেলেটা ওকে হয়তো পেতে চাইছে, হয়তো ভালোবাসতে চাইছে। এতদিন ধরে তো অফিসের এত লোকের সঙ্গে পরিচয় হলো, কই কেউ তো এগিয়ে আসেনি। সাহস আছে বলিহারি। আমাকে কেন পছন্দ করেও জানতেই হবে। পাল্টা উত্তরে রিয়া লেখে, হ্যাঁ আমি ফ্রি আছি। তারপর কোথায় দেখা করতে হবে না হবে সবটা লিখে দেয় সোহান। রিয়া একবার জিজ্ঞেস করেছিল সোহানকে, তুমি যে ম্যাম ম্যাম করছো সবসময়, আমার পেছনে ঘোরাঘুরি করছো, অফিসের কাজ মিটে গেলেই শুধু রিয়া ম্যাম রিয়া ম্যাম, কেন অন্য কাউকে সময় দেওয়ার ইচ্ছে হয় না? এতও তো সব প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে চারিদিকে, তুমিও তো হ্যান্ডসাম ছেলে, তবুও সবার মতো এক পথে চলার ছেলে সোহান নয়। আমি সব সময় একটু অন্যরকম কিছু ট্রাই করতে ভালোবাসি। অন্যরকম কিছু মানে? জীবনের স্বাদ নেবার জন্যে যুবতী তো আছেই, ইচ্ছে করলেই পটাতে পারি, কিন্তু আমার আপনাকে ভালো লাগে। এই যে আপনি অন্য আর 5টা মেয়ের মতো কারো পেছনে গুড়গুড় করে সময় নষ্ট করেন না, সারা দিন অফিসের কাজেই নিজেকে মনোনিবেশ করে থাকেন। কাজের প্রতি আপনার বড্ড দক্ষতা। আর তার থেকে বড় কথা কি? ফ্যামিলি। আপনি আপনার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন, যার জন্যে আপনি কোনোদিন আমি কি বিয়েও করেননি। তোমার এত কথা কি বললো? আপনার বয়সী প্রবীণ মানুষের তো অভাব নেই ম্যাম। তাহলে মানছো আমি প্রবীণ? আরে দূর, ওরা প্রবীণ বয়সের ভারে, আপনি টু ইয়াং। কত সুন্দরী জানেন, আপনাকে সাজলে গুজলে এখনো ফ্যান্টাস লাগে। ফ্যান্টাস মানে? এসব যে বলছো, আমি তোমাকে শাস্তি দিতে পারি। আমি জানি আপনি কিছু করবেন না, কারণ মনে মনে আপনি আমাকে পছন্দ করেন। কথাটা শুনে রিয়া চুপ হয়ে গিয়েছিল।
সেই কথাটাই এই মুহূর্তে মনে পড়তেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তার। কিছুক্ষণ চুপ করে বসে থেকে সে মনস্থির করে। পরের দিন সন্ধ্যায় তারা দেখা করে। রিয়ার মন অস্থির। সোহানের উপস্থিতি তার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করেছে। রেস্টুরেন্ট থেকে তারা দুইজনে একসাথে বেরিয়ে যায়। রিয়া নিজেই সোহানের সাথে আরো কিছুটা সময় কাটানোর প্রস্তাব দেয়। চলো না, তোমার সঙ্গে একটু হাঁটাহাঁটি করি। সন্ধ্যার আকাশে নীরবতার মাঝে তারা একসঙ্গে হাঁটে। হঠাৎই সোহান রিয়ার হাতটা ধরে ফেলে, ঠিক সেই দিনের মতো, কমলিকার বিয়ের রিসেপশনের পার্টির মতো। যেন কত অধিকার রিয়ার ওপরে। রিয়া, আমি জানি তুমি আমার থেকে অনেক বড়, কিন্তু আমি তোমার প্রতি কিছু একটা অনুভব করি যা আমি লুকিয়ে রাখতে পারছি না। শহরে অসংখ্য কোলাহল, গাড়ির শব্দ, চারিদিকে একটা ভারী উত্তেজনার পরিবেশের মধ্যেও রিয়ার বুকের ভেতরে প্রবল কালবৈশাখীর ঝড় বয়ে যায়। এতদিন ধরে যে কথাটা কোনো পুরুষের কাছ থেকে শুনতে চেয়েছিল সেইটা শুনছে। নিজের আকাঙ্ক্ষাকে কেমন যেন গলার কাছে উঠে আসতে দেখছে আবেগের মতো করে। বুক ফেটে, চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে, যেন এই মুহূর্তেই সে ভেঙে পড়বে এবং টুকরো টুকরো হয়ে যাবে বুকের ভেতরে জমে থাকা বয়সের ভারের এই সমস্ত গ্লানিটা। মৃদু গলায় রিয়া বলে, তুমি জানো সোহান, আমাদের মধ্যে অনেকটা পার্থক্য। এটা সহজ নয়, আমি জানি, কিন্তু ইচ্ছে আর ভালোবাসা কি বয়স দেখে আসে? সেই রাতেই রিয়া আর সোহান তারা রিয়ার বাড়িতেই ফিরে আসে। রিয়া যেহেতু এই বাড়িতে অর্থাৎ এই ফ্ল্যাটে একাই থাকে, দুইজনেই নির্ভীক, সমাজের বাধাকে উপেক্ষা করে নিজের ইচ্ছেটাকে পূর্ণতা দিতে চায়। রিয়া জানতো এই মুহূর্তটি আর আটকানোর নয়। তারা বিছানায় একসাথে বসে। দুইজনের মাঝে নিঃশব্দ কথা বলতে বলতে তাদের দেহের উত্তাপ মিশে যায়। সোহান ধীরে ধীরে তার ঠোঁটটা রিয়ার কানের কাছে এসে বলে, তুমি কি নিশ্চিত? চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস ভারী। রিয়া বলে, হ্যাঁ, আজ আর কিছু আটকানোর নেই। সোহান তার কাছে আসতে থাকে। রিয়ার শরীরের প্রত্যেকটা অংশ যেন তার স্পর্শে সাড়া দিতে থাকে। তার আঙ্গুল ধীরে ধীরে রিয়ার কাঁধে, ঘাড়ে, বুকে বোলাতে শুরু করে সে। পুরুষের স্পর্শে রিয়া অদ্ভুত এক শিহরণ অনুভব করে। শরীরের ভাষা কোনো শব্দ ছাড়াই বুঝিয়ে দেয় তার ভেতরের আকাঙ্ক্ষাটা। হয়তো এই জন্যেই কণ্ঠ দিয়ে একটা অদ্ভুত আবেগের স্বর বেরিয়ে আসে। তারা একে অপরের কাছে ধীরে ধীরে মিশে যায়। তাদের দেহের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস যেন একে অপরের ভেতরে তৃষ্ণাকে মেটাতে সাহায্য করে। রিয়া তার সোহানের প্রতিটা স্পর্শের মাঝে এক ধরনের মুক্তি খুঁজে পায়, যেন এতদিনে জমে থাকা অবদমন মুহূর্তেই ভেঙে পড়ে। সেই রাতে রিয়া নতুন করে নিজেকে আবিষ্কার করে। বুঝতে পারে সে এখনো শরীরের দিক থেকে যুবতী এবং কচি কুমারী। কিছুক্ষণ আগেই সোহানের পুরুষালী ছোঁয়ার চোটে এই প্রথম তার সতীত্ব নষ্ট হয়েছে। সোহান তো দেখেই অবাক। ঘরে তো মৃদু আলো জ্বলছিল। এরপরে সোহান রিয়ার বুকের উপরে বেশি করে ঝাঁপিয়ে পড়ে এবং চুম্বনে চুম্বনে রিয়াকে পাগল করে দেয়। বলে, আমি জানতাম না যে আমি একটা ভার্জিন মেয়ে। বাকি কথা আর রিয়া বলতে দেয়নি। সোহানের ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিয়েছিল। দিন কয়েক পরের কথা। সেই রাতের পর থেকে রিয়া আর সোহানের মাঝে একটা প্রবল লজ্জার আবরণ নেমে এসেছে। পরের দিন সকালে সোহান নিজেকে যখন আবিষ্কার করে রিয়া ওর বুকের ওপরে, দুটো মানুষই আগের রাতের ঘটনাটা কিছুতেই যেন রিয়ালাইজ করতে পারছে না সত্যির মতো। মনে হচ্ছে সবটা যেন কল্পনা আর বাস্তবের মাঝখানে আটকে রয়েছে। কি করে পসিবল হলো? এইভাবে কাছাকাছি এলো কি করে দুইজন? সোহানের পরিবারের দিক থেকে সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আর রিয়া তার পরিবার আর সংস্কারটা তো এমন ছিল না। বিয়ের আগেই শরীরে মেলামেশা। রিয়া নিজেকে সোহানের বুক থেকে তাড়াতাড়ি তুলে নিচে পড়ে থাকা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সোহানের দিকে আঙ্গুলে নির্দেশ করে মুখটা ঘুরিয়ে বলে, তুমি এখন এসো। সোহানও কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুম থেকে বেরিয়ে জামা প্যান্ট গুছিয়ে চলে যায়। পরের দিন রিয়া অফিসে যায়নি। শরীর খারাপ বলেছিল।
শরীর টরীর খারাপ কিছুই না, শরীরের মধ্যে তখনও প্রবল উত্তেজনা, আর তলপেটের কাছটা একটা চিনচিনে যন্ত্রণা। আবার যেন ইচ্ছেটা বাড়ছে। আচ্ছা, এমনই বুঝি হয়? সত্যি সত্যি কি সোহানের প্রতি প্রেম উদয় হয়েছে, নাকি এটা অন্য কোনো খিদে? ভাবতেই বুক পেতে জল চলে আসে চোখে রিয়ার। সোহানকে একটা SMS পাঠাবো না। সোহানও লজ্জা পেয়েছে, সেও সেই দিন অফিস কামাই করে। 3 দিন পরে রিয়া অফিসে জয়েন করতেই দেখতে পায় সোহানের চোখ মুখে এক রকমের অদ্ভুত ধরনের লজ্জা, ঠিক যেই লজ্জাটা কিছুদিন আগে কমলিকা আর রাজীবের অভ্যন্তরে ছিল। ওরা তো বিবাহিত, বিবাহিত পুরুষ মানুষ এক বিছানায় কি করে প্রত্যেকেই জানে, কিন্তু অবিবাহিত হয়েও সোহান আর রিয়া যে কিনা অফিসের বস, তারা একসাথে। না না, ভাবতেই রিয়ার শরীরটা আবার শিহরিত হয়ে ওঠে। সোহান দেখাও করতে আসে না, আর রিয়াও চায় না ওর সাথে কথা বলতে। একটা প্রবল লজ্জার আবরণ যেন নব দম্পতির মধ্যে পাতলা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। 3 দিনের মাথায় রিয়ার মোবাইলে এবং কম্পিউটারে মেসেজ আসে, তাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। কর্মজীবনের মধ্যে একটা বিরতি। ভালোই লাগে রিয়ার। আচ্ছা, এই কদিন একটু বাইরে বেরিয়ে মনটাকে শান্ত করতে পারলেই তো খুব ভালো হতো। 4র্থ দিনের দিন বেরোনোর আগে রিয়া শুধুমাত্র একটা SMS করে সোহানকে। অফিসের প্রত্যেকেই রিয়াকে অভিনন্দন জানাতে এসেছিল, কারণ অনেকগুলো অফিসের মধ্যে, মানে শাখা প্রশাখার মধ্যে রিয়ার যেহেতু কাজ খুব ভালো, তাই রিয়াকেই এই ডিপার্টমেন্টে ওই উচ্চতর জায়গায় যাবার আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেখানে একটা প্রেজেন্টেশন দেখাতে হবে। সকলে মিলে সেটা সাহায্য করেছিল রিয়াকে। সোহান তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। সকলে অভিনন্দন করলেও সোহান এসে হাতে হাত রাখতে দুটো মানুষের চোখের পর্দা যেন একে অপরের থেকে সরে যাচ্ছে। লজ্জায় মনে হচ্ছে, ইস, তোমাকে আমি ওই অবস্থায় দেখেছি। আর সোহানেরও ঠিক একই অবস্থা। সোহান বলেছিল, কদিনের জন্য যাচ্ছ? জানি না, তবে যখন ফিরে আসব তখন তোমার জন্যে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আসবো, আর 2টো বিয়ারের বোতল। কেন? আমি শুনেছি নেশার ঘোরে নাকি মানুষ অনেক কিছুই করে। সোহানের মুখটা একটু হাসি আর একটু লজ্জায় লাল। বলে, আসলে সেই রাতে আমি, থাক না, যা হয়েছে হয়েছে, আমি তো তার জন্য তোমাকে দোষারোপ করছি না। তাছাড়া আমার জীবনে তুমি প্রথম পুরুষ। রিয়া, বিশ্বাস করো, আমিও এখনো পর্যন্ত আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি রিয়া। আমাদের কি এক হওয়াটা সম্ভব না? রিয়া চোখের দিকে তাকিয়ে থাকে সোহানের। বাচ্চা ছেলে একটা, ভাবতেই অবাক লাগে। রিয়ার যখন 10 বছর বয়স তখন সোহান জন্মগ্রহণ করেছে। সেই সোহানের পুরুষালী শরীরের ধাক্কায় রিয়া আজ সতীত্ব হারিয়েছে। ভাবতেই শরীরটা কাঁটা দিয়ে উঠতেই রিয়া সোহানকে জড়িয়ে ধরে। সোহান যেহেতু ওর থেকে উচ্চতায় একটু লম্বা, তাই ওর বুকের মধ্যে নিঃশ্বাস ফেলে বলে, তোমার বাড়ির লোক রাজি হবে? রাজি করানোর দায়িত্বটা আমার। তাছাড়া দাদা রাজি হলেই সবাই রাজি। কেন? বাবা আর মায়ের থেকে আমার জীবনে আমার দাদার ভূমিকা বেশি। দাদা আর বৌদি আমায় খুব ভালোবাসে। আমি তো বলেছি কদিনের জন্যে কলকাতায় আমার ফ্ল্যাটে এসে থাকতে। দাদাকে তোমার কথা যদি একবার বলি, আশা করি দাদা বারণ করবে না। বারণ করবে না কেন? কারণ আমার দাদা সবসময় বলে, এখনকার মেয়েরা সংসার সম্পর্কে বেশি মাতামাতি করে না, ওরা একা থাকতে ভালোবাসে। তাই ভাই, যখনই কোনো মেয়েকে পছন্দ করবি, দেখবি সে গোটা পরিবারটাকে আগলে রাখতে পারবে কিনা। তোর বৌদিকে তো দেখেছিস, তোকে মাথায় করে রাখে, বাবা মাকে কত ভালোবাসে। এমন একটা মেয়ে হলে তবে আমরা 2 ভাই একসঙ্গে থাকতে পারবো। না হলে ভাই, যে কোনো প্রকারেই হোক, হিংসা বল, মান অভিমান বল, সংসারটা কিন্তু আলাদা হয়েই যাবে। তাকে সংসারী মেয়ের দরকার, বুঝলি তো? সে হোক না কর্মঠ, কাজ করুক, তবুও। আমাকে দেখে তোমার সংসারী মনে হয়? তাছাড়া কি, তুমি তো তাই, সম্পূর্ণভাবে তাই। পরিবারকে ভালোবাসতে গিয়ে গোটা জীবনটা, গোটা যৌবনটা তুমি কাটিয়ে দিয়েছো, অথচ ও, তাহলে আমি যুবতী নই? সোহান বুঝতে পারে নিছক রিয়ার এই অভিমানের কথা। ওকে বুকে শক্ত করে আটকে ধরে, ওর থুতনি ধরে মুখটাকে ওপরের দিকে তুলে
ওর ঠোঁটে একটা আলতো চুম্বন করে বলে, সেইখানেই তো হারিয়ে গিয়েছি আমি। প্রমোশনের জন্য শহরের বাইরে চলে যাওয়াটা হঠাৎ করেই এসেছিল। এটা কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিনের জন্য অনেকগুলো নতুন অভিজ্ঞতা এবং সাফল্য অর্জন করলেও সোহানকে ছেড়ে থাকাটা খুব একটা পসিবল ছিল না রিয়ার পক্ষে। মাঝে মধ্যে ফোনে কথা হতো, কিন্তু যতটা সম্ভব এড়িয়েই যেতে হতো রিয়াকে, কারণ বেশিরভাগ সময়টাই ওকে কম্পিউটারে ডুবে থাকতে হতো। মনের ভেতরে কোথাও যেন একটা শূন্যতা কাজ করেছিল। রিয়া প্রথম দিকে ভাবতেও পারেনি এই কয়েকদিনের মধ্যেই বুকের ভেতরে সোহানের প্রতি এক ধরনের অধিকার বোধ জন্মাতে শুরু করেছে। সে তো এতদিন নিজের অনুভূতিগুলোকে চেপে রেখেছিল, কিন্তু সোহানের সঙ্গ তাকে নতুন জীবনের স্বাদ দিয়েছে। রিয়া যেন নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছে। প্রায় দিন 15 দীর্ঘ সফর শেষ করে রিয়া যখন তার অফিসে ফিরে আসে, তখন তার মনে সোহানের কথা ঘুরছে। তার হাসি, তার কথাগুলো মিস করছিল রিয়া। অফিসে এসে শোনে সোহান বেশ কয়েকদিন ধরেই কামাই করছে, প্রায় অফিস মিস করে। রিয়ার মনটা অস্থির হয়ে ওঠে। অসুস্থ নাকি? এতদিন বাইরে ছিলাম বলে হয়তো আমাকে বলেনি। ও তো অফিস কামাই করার ছেলে না। অবশ্য আমি বাইরে থাকতাম বলে হয়তো ভেবেছিল আমি কাজে ব্যস্ত থাকবো, তাই আমাকে তো যেতেই হবে। চিন্তা উদ্বিগ্ন করে তোলে রিয়াকে। সোহানের ফ্ল্যাটের ঠিকানা রিয়ার জানা ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় সোহানকে একটা সারপ্রাইজ দেবে। একগুচ্ছ লাল গোলাপ আর 2টো বিয়ারের বোতল নিয়ে রিয়া রওনা দেয় সোহানের ফ্ল্যাটের দিকে সন্ধেবেলা। সোহানের ফ্ল্যাটে পৌঁছে রিয়া কলিং বেলে চাপ দেয়। বেশ কয়েকবার চাপার পর দরজাটা খোলে। রিয়া ভেবেছিল সোহান দরজা খুলবে এবং রিয়া ওকে সারপ্রাইজ বলে চিৎকার করবে, কারণ গতকাল রাতেও সোহানকে ফোন করেছিল বেশ কয়েকবার। সোহান শেষ বারটায় SMS পাঠিয়ে বলেছিল, এখন তো একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। দিন 15-র মধ্যে মাত্র হয়তো কয়েকটা দিনই কথা হয়েছে। এতটাই ব্যস্ত ছিল রিয়া, তাই রিয়া সোহানকে আর জানায়নি যে আমি ফিরে আসছি। আজ ভেবেছিল ওকে জড়িয়ে ধরে সারপ্রাইজটা দেবে, কিন্তু রিয়ার সামনে দাঁড়িয়ে থাকে একটি মেয়ে। মেয়েটিকে দেখে রিয়ার বুকের ভেতরটা কেমন যেন থমকে যায়। একটা অদ্ভুত সুন্দরী যুবতী, পরনে নীল রঙের হাউস কোট, লম্বা চুল, টানা টানা চোখ এবং গৌরবর্ণ চামড়া। ঠোঁটের ওপরে একটা ছোট্ট তিল আছে, যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছিল। কাকে চাই? রিয়া কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, যেন তার চারপাশের সব কিছু থেমে গেছে। এই মেয়েটি এখানে কি করছে? সোহানকে কিছু তাকে বলেনি? রিয়া স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, বলে, সোহান আছে? মেয়েটি হালকা হাসি দিয়ে বলে, আছে। আপনি কে? রিয়া কিছু বলতে গিয়েও থেমে যায়। সে কি বলবে? সে তো সোহানের প্রিয়জন, কিন্তু তাদের সম্পর্ক কি নাম পেয়েছে? কোনো নাম পায়নি। সোহানের জন্যে এই গোলাপ আর বিয়ার এনেছিল সে, কিন্তু তার পরিচয় এখানে কি? সে কি সোহানের প্রেমিকা, না শুধুই এক অসহায় প্রেমিকা যাকে মেয়েটির সামনে নিজের পরিচয় দিতে দ্বিধা হচ্ছে? রিয়া লাল গোলাপের তোড়াটা মেয়েটির হাতে দিয়ে বলে, এটা সোহানকে দিয়ে দেবেন, উনি অর্ডার করেছিলেন। মেয়েটি বিস্মিত হয়ে গোলাপ আর বিয়ারের বোতলটা নেয়। রিয়া আর কিছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। তার হৃদয় ভেঙে যাচ্ছে। সে কিন্তু চুপচাপ সেখান থেকে চলে যায়। চোখের কোনায় জমে থাকা জল দিয়ে রুমাল দিয়ে চোখটা মোছে, যেন তার আর কোনো অনুভূতি নেই। মনে মনে রিয়া ভাবে, আমি কি ভেবেছিলাম? আমি এত বয়স্ক, সোহান একজন যুবক। হয়তো আমি ভুল করেছিলাম এতটা আশা করতে গিয়ে। ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সময় রিয়া শুনতে পায় দরজা বন্ধ করতে করতে মেয়েটি নরম কণ্ঠে সোহানকে ডাকছে, এই সোহান, সোহান, কি গো, এই তোমার একটা পার্সেল এসেছে, তুমি কিছু অর্ডার করেছিলে? রিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। তার হৃদয় ভারী হয়ে থাকে। সোহান কি তাকে ব্যবহার করেছিল, নাকি দিন 15-র কাছে ছিল না আর এই মেয়েটি অফিস কামাইয়ের মূল কারণ? সে কিন্তু বুঝতে পারছে তার ইচ্ছেগুলো হয়তো শুধুই কল্পনা, বাস্তবতা তার থেকে হয়তো অনেকটা দূরে। কে এসেছিল গো? জিজ্ঞেস করে সোহানের বড় ভাই ভুবান। আজ কদিন হলো দাদা বৌদি সোহানের কাছে এসেছে। গায়ত্রী বলে,
এক মহিলা, নাম বলল না, এই বিয়ারের বোতল আর গোলাপ দিয়ে গেল। কে? আমি তো চিনি না, পার্সেল দিয়ে চলে গেছে। দাও, আমাকে দাও। ভুবন সোহানের ঘরে প্রবেশ করে। সোহান তখন ফোনে ব্যস্ত, কাকে যেন কল করছে আর মুখের মধ্যে একটা অদ্ভুত অভিব্যক্তি প্রকাশ করছে। দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত। আমি বলেছি না নক না করে ঢুকবি না, সে ঝাঁঝি মেরে বলে ভুবনকে। ভুবন বুঝতে পারে সোহান কিছুটা অস্বস্তিতে আছে। গায়ত্রী, চা নিয়ে এসো। চা নিয়ে আসে গায়ত্রী। সোহান বৌদির দিকে তাকিয়ে বলে, বৌদি, কেউ কি এসেছিল আমার সঙ্গে দেখা করতে? গায়ত্রী বলে, না তো ভাই, তবে একজন মাঝবয়সী মহিলা এসেছিল, তোমাকে তো আমি ডাকলাম, একটা পার্সেল দিয়ে গেছে। মনোযোগ সহকারে বলে, পার্সেল এসেছে আমার নামে? কি বলছো? আমি তো কিছু অর্ডার করিনি। বলে সোহান, তোমাকে যে আমি ডাকলাম, একটা মাঝবয়সী মহিলা সেগুলো দিয়ে বললো অর্ডারই মাল, আর তুমি নাকি অর্ডার করেছিলে। এই তো। ভুবন বলে, এই দেখ, এক গুচ্ছ লাল গোলাপ আর দুটো বিয়ারের বোতল। সোহান বুঝতে পারে রিয়া তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। সোহান বলে, দরজা কে খুলেছিল দাদা? তুই না বৌদি? আরে আমি তো ছাদে ছিলাম রে, হাঁটাহাঁটি করছিলাম, দুপুরে এত খাওয়া হয়ে গিয়েছে, তোর বৌদি খুলেছিল। বৌদি তুমি? হ্যাঁ, আমি তো খুলেছিলাম, এই তো স্নান করে আসলাম, সিঁদুরটাও পরতে পারিনি। ইস, বলে সোহান। রিয়া বলেছিল অফিস থেকে আসার সময় লাল গোলাপ আর বিয়ার আনবে। এখন বুঝতে পারছে রিয়া তাকে কেন ব্লক করেছে এবং যোগাযোগ বন্ধ। বৌদি, বৌদি, বিরাট বড় একটা ভুল হয়ে গিয়েছে। কি হয়েছে? এমন করছো কেন? আর আর ভুল, এখন আমাকে রাধার মান ভাঙাতে যেতে হবে। কি ব্যাপার বলো তো? কি হয়েছে বলতো? আর কি, বোধহয় রিয়া এসেছিল। বৌদিকে দেখে হয়তো, আরো বিশেষ করে বৌদি সিঁদুরও পড়া ছিল না, বৌদি স্নান করতে গিয়েছিল, বৌদি তো অভ্যেস, ভেবেছে হয়তো আমি কারো সঙ্গে। হে বাবা, কি বলছিস? এই এই রিয়াটাকে আর বলো না, তোমার দেওর প্রেমে পড়েছে ওই মাঝবয়সী, মানে সবসময় কেন বয়স দিয়ে বিচার করো বৌদি? হয়তো তোমার থেকে বছর 2 কি 3 বড় হবে। না তবু মানে তুমি পিয়ং হয়ে মা বাবা মানবে নাকি? কি গো এই সম্পর্কটা? দেখো, আমার ভাই খাঁটি ভালোবাসাটাকে কিন্তু ঠিক চিনে ফেলেছে। এখনকার ছেলে হয়ে কচি মেয়েদের পেছনে যায়নি, বরং একটা প্রকৃত নারীর প্রেমে পড়েছে, একটা অ্যাডাল্ট মেয়ে যে সংসার সম্পর্কে, পরিবার সম্পর্কে, সব কিছু সম্পর্কে ওয়াকিবহাল। তুমি ওকে আটকিও না। সোহান দ্রুত পদক্ষেপে বেরিয়ে যায়, বলে, আজকে কিন্তু আর বাড়ি ফিরবো না দাদা, বৌদিকে রান্না করতে বারণ করিস। ছুটতে ছুটতে যেতে থাকে সে, আর ফোনে ট্রাই করতে থাকে। এই জন্যই স্ট্যাটাস দিয়েছে হোয়াটসঅ্যাপে। জীবনটা বড্ড বেশি ছোট, আজ ভুলের শাস্তি পেলাম। কি করেছিলাম তোমায়? তুমি আমায় এত বড় শাস্তি দিলে। আমি তো চাইনি তোমার কাছে আসতে, তুমি কাছে নিলে, অথচ। তারপরই ব্লক। যা সালা, আমি যে কি করি। বরং একদিন ও অফিসে যায়নি বলে আমি মন মরা হয়ে পড়ে থেকে সালা অফিস কামাই করলাম, আর বাড়িতেও ঠিকঠাক ফোন করছিলাম না বলে দাদা বৌদি এসে হাজির হয়ে গেল। আরে বৌদির জন্য কতবার বলেছি, বৌদি একটু শাড়ি পরে থাকো, অন্তত শাখা পলাটা পরো না। উনি আধুনিকা, উনি শুধু হয় পলা পরবেন না শাখা পরবেন। বিরক্তি। ছুটতে ছুটতে সোহান গিয়ে হাজির হয় রিয়ার ফ্ল্যাটের সামনে। যথারীতি ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজানো সত্ত্বেও দরজা তো খোলে না। এবার কি করা যায়? জোরে জোরে দরজায় বাড়ি মেরে ধাক্কাতে শুরু করে সে। রিয়া, দরজাটা খোলো, দেখো আমি জানি তুমি ভেতরেই আছো। রিয়া, রিয়া, কিছু করে ফেলো না কিন্তু। রিয়া, রিয়া। কিছুতেই রিয়া দরজা খোলে না। এইবার সোহান বলে, আমি কিন্তু লোক জড়ো করবো, আমি কিন্তু বলবো যে এই ফ্ল্যাটে যে মেয়েটা থাকে সে আমার ইজ্জত নিয়ে খেলা করেছে। কথা শেষ হতে এই দরজা খুলে একটা হাত হ্যাঁচকা টান মেরে সোহানকে ঘরের ভেতর ঢুকিয়ে নেয়। ঠাস করে দরজা বন্ধ করে সোহানকে একটা চড় কষিয়ে বলে, লজ্জা করে না? আমি তোমার অফিসের বস, তুমি কালকে অফিস যাও না, তোমাকে আমি ট্রান্সফার করেই ছাড়বো, তোমাকে আমি সুন্দরবন পাঠাবো, তোমাকে আমি এমন জায়গায় পাঠাবো যেখানে। কথা বলতে পারে না রিয়া। সোহানের কোমর জড়িয়ে ধরে ওর বকবক করা ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। বারবার হাত দুটো ঝাঁকাচ্ছিল, হাত দুটো পেছন দিকে শক্ত করে ধরে, বুকের সঙ্গে বুক ঠেকিয়ে এমন জোরে চুম্বন করে যে ঠোঁটটা ফুলে লাল হয়ে যায়। কয়েক সেকেন্ড, হয়তো কয়েক মিনিটেই পরিবর্তিত হয়েছিল।
নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটা। সোহান ওকে ছেড়ে ওকে বুকের মধ্যে ধরে আস্তে আস্তে বলে, এসিটা অন করো, ঘেমে গেছি। না, তোমার সঙ্গে আমার কথা নেই, এখন চুমু খেলেই হবে? সত্যি এত বড় হয়ে গেলে? তাও বোকা। হ্যাঁ, আমি তো বড়, আর এই বয়সটাই তো আমার কাল, তাই না? আমার আবার জীবনের কোনো আকাঙ্ক্ষা আছে নাকি? ইচ্ছে আছে নাকি? ভালোবাসার শক্তি আছে নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো আমার ছোট ভাই। কথাটা বলতে গিয়ে এইবার সোহান ওর মুখের ওপরে হাত রেখে বলে, ঠাটি এক চড় মেরে না দাঁতগুলো ফেলে দেবো। আমি বড় তোমার থেকে, তুমি ছোট। লোকে যেন বিশ্বাস করবে, লোকের কথায় তুড়ি মারি। খবরদার মুখে যেটা উচ্চারণ করতে গিয়েছিল ওটা করবে না, তাহলেই কিন্তু ফোঁটা নিতে হবে আমায়। রিয়া বলে, আমার কিন্তু ইয়ার্কি মারতে ভালো লাগছে না, যাও তোমার বউয়ের কাছে যাও। হ্যাঁ, ওটা আমার বউ। কি বললে? তুমি আমায় না জানিয়ে বিয়ে করে নিয়েছো? ও তাই তো, আমার আবার তোমার ওপরে কিসের অধিকার বোধ? সোহান চুপ করে ওর বকবকগুলো শুনছে আর ভাবছে, থাক না, খানিকক্ষণ একটু বকবক করে হালকা হয়নি, তারপরে সত্যিটা বলবো। কিন্তু এরপরে রিয়া বলে, আমার হাতে বেশিক্ষণ সময় নেই। কেন, কি হয়েছে? আমি বিষ খেয়েছি। কি? কি বিষ? জানি না, কতক্ষণ ধরে কিস করতে কে বলেছিল? তুমিও এবার মরবে, তোমার বউটা বিধবা হবে। তুমি শিগগিরই হাসপাতালে চলো, শিগগিরই চলো। কি খেয়েছো আমায় দেখাও। এইটা রাতে ঘুমায় না বলে ডাক্তারের কাছ থেকে নিয়েছিলাম অনেক দিন আগে। তোমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে ঘুম হতো, দিন 15 ভালো করে ঘুমিয়েছি, কিন্তু আজ আর ঘুম আসবে না। আর এই শরীরটাকে রেখেই বা কি করবো, নষ্ট হয়ে গেছি না তাই। সোহান আর কথা বাড়ায় না, তাড়াতাড়ি ওকে চ্যাংগোলা করে তুলে নিয়ে সিঁড়ি থেকে নামে, ট্যাক্সি ডেকে ওঠে আর হাসপাতালের দিকে ওষুধের শিশিটা নিয়ে ছোটে। এমার্জেন্সিতে ডাক্তার ছিল, তিনি ইঞ্জেকশন দিলেন, বললেন, কি দরকার ছিল এসব করার? হ্যাঁ, একে আপনার বয়স হয়েছে আর। আচ্ছা একটা কথা বলুন তো মিস্টার, আপনি কেন ইঞ্জেকশন দিচ্ছেন? উনি তো আসলে স্যার, চুমু খেলে কি কখনো বিষ এফেক্ট করে? কি না মানে, ও আমার হবু স্ত্রী, চুমু খেলে কি বিষ এফেক্ট করে? ডাক্তার হাসবে না কাঁদবে বুঝতে পারে না, শুধু বলে, না না, আপনার কোনো অসুবিধা হবে না, তবুও ওকে। আচ্ছা বসুন। সোহানকেও ইঞ্জেকশন পুশ করে আর বলে, আপনার হবু স্ত্রী ঘন্টাখানেক এখানে থাকুক, তারপরে বাড়ি নিয়ে যাবেন। পারিবারিক অশান্তি নাকি? না স্যার, ভুল বোঝাবুঝি। আমার নিজের বৌদিকে দেখে বউ ভেবেছিল তাই। হো, সেটা তো কথা বলে কাড়িয়ে নিলেই হতো, কে বোঝাবে? বয়সে তাহলে কে বড় হলো স্যার? ও না, আমি। ডাক্তার সোহানের কানের কাছে মুখ নিয়ে বলে, মেয়েরা যতই বয়স্ক হোক না কেন, বুদ্ধির দিক থেকে আমাদের থেকে শর্টই থাকবে। কিন্তু এই কথা খবরদার বলবেন না, বললে সংসারে তুলকালাম বেঁধে যাবে। ঠিক বলেছেন স্যার, আপনার অভিজ্ঞতা কত বছর? 32। থ্যাংক ইউ। যদি কখনো অসুবিধা হয় আপনার কাছ থেকে সলিউশন নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি বলছো তোমরা? কিছু না ম্যাডাম, আপনি কিছুক্ষণ থাকুন, তারপরে চলে যাবেন। বিয়ের কার্ডটা কিন্তু আমার চাই, কেমন? হ্যাঁ স্যার, ঠিক পেয়ে যাবেন। রিয়া তবুও তবলা ফুলিয়ে বসে রয়েছে। সোহান বলে, এর পরেও বিশ্বাস দেওয়াতে হবে, ওটা আমার বৌদি। আমি বিশ্বাস করি না। মোবাইল ফোনটা অন করে, ও ফোন করে সরাসরি দাদাকে ভিডিও কলে। এ দাদা, এ দেখ। রিয়া নিজেকে কোথায় আটকাবে বুঝতে পারে না। এই মুহূর্তে তার চুলটুল আঁচড়ানো নেই, পরনে হাউস কোট পরা। এই অবস্থাতেই সোহানকে নিয়ে এসেছে হাসপাতালে বাঁচানোর জন্যে। চোখের তলায় কালি পড়ে গিয়েছে মাত্র কয়েক মুহূর্তের জন্য। গায়ত্রী ফোনটা রিসিভ করে, বলে, হ্যাঁ এই তো। আমাকে কিন্তু বৌদি বলেই ডাকতে হবে, হ্যাঁ, যতই বড় হও না কেন, ঠিক আছে? লজ্জা পেয়ে যায় রিয়া। আসলে আমি বুঝেছি, ভুলটা আমারই ছিল ভাই। আসলে রোজ রাত্রেবেলা স্নান করাটা আমার অভ্যেস। দুপুরে রেটো বাসন কোসন মেজে করেছিলাম স্নানটা। হাতে তো আমার পলা পড়া ছিল, লক্ষ্য করে দেখোনি? সিঁদুরটা পরতে যেতাম, এমন সময় তুমি এলে। যাক, ভুল বোঝাবুঝি মিটেছে। বৌদি দাদা কোথায়? এই যে তোমার দাদা। হ্যাঁ, এইভাবে দেখতে হবে তো বুঝতে পারিনি আসলে। রিয়া বুঝতে পারি কেন ভুবান কথা বলতে চাইছে না। যতই হোক সম্পর্কে ভাসুর, বয়স অনেকটাই বড়। রিয়া বলে, প্রণাম নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস তাড়াতাড়ি সুস্থ হও। একেবারে রাগ করে হাসপাতাল? হ্যাঁ, ভাগ্যিস শিরা উপশিরা কেটে বসেনি। শোন, তোরা আজকে বাড়ি ফিরতে হবে না, আমি বাবা মাকে খবরটা দিয়ে দিয়েছি। যত শিগগিরই সম্ভব রিয়া, তোমার বাড়িতেও খবরটা দিয়ে দাও। 4 হাত এক করতে কিন্তু আর দেরি করো না, কেমন? রিয়া
সোহানের দিকে তাকিয়ে বলে, সরি। এবার সোহান তবলা ফুলিয়ে বসে আছে। বললাম তো সরি। একটু আমাকে ভরসা করতে পারো না? হ্যাঁ, আমি তোমার থেকে বয়সে ছোট বলে কি এই যে আমি সুন্দরী মেয়ে দেখলে প্রেমে পড়ে যাব? শোনো, আমার ভালোবাসা খাঁটি। আমার ভালোবাসা মধ্যরাতের মিথ্যে ভালোবাসা নয়, ওটা রোজগারের নিয়মেই থাকবে। তুমি খুব বদমাস। দুষ্টুমির আর কি দেখলে? সবে তো ট্রায়াল দিয়েছিলাম, এখনো তো বাকি। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।